করে আমার চোখ গেল ছাদের কর্নারে থাকা পানির ট্যাঙ্কের দিকে। আবছা আলোয় একটা অবয়বের মতো কিছু দেখার ভুল ভেবে আমি সেদিকে খেয়াল করলাম না। হঠাৎ করে মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং আমার ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলছে। আমি হঠাৎ চমকে গিয়ে পেছনে ফিরে তাকাতেই কাউকে দেখতে পেলাম না এবং আমি তাড়াহুড়া করে যেই ছাদ থেকে নামতে যাব তখনই আমার মনে হলো একটা ছায়ামূর্তি আমাকে পেছন থেকে টেনে ধরেছে। তৎক্ষণাৎ আমি চিৎকার করতে চেষ্টা করি, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। হঠাৎ আমি ফিল করলাম একটা গরম বাতাস অনেক সুগন্ধি নিয়ে আমার নাকে এসে ঢুকলো। এরপর আমার আর কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙি যখন আমি নিজেকে আবিষ্কার করি ঘরের মেঝেতে, কিন্তু রাতে আমি তো ছাদে ছিলাম। আমাকে ছাদ থেকে রুমেই বা কে আনলো? আমি সব শুনে সজীবকে কিছু উল্টাপাল্টা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ব্যাপারটি হ্যালুসিনেশন বলে চালিয়ে দেই। প্রিয় লিসনার্স, কি মনে হচ্ছে ঘটনাটি এখানেই শেষ? একদম না, আমরা কেবলমাত্র ঘটনার মাঝামাঝি আছি। শুনুন তারপর। এর পরদিন মাঝরাতে সজীব তার রুমে ঘুমিয়েছিল। হঠাৎ তার রুমে কারো পায়চারির শব্দে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর সে যা দেখলো সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো তার সামনে গতকাল রাতে ছাদে দেখা অবয়বটি হাতে একটি সাদা সাপ নিয়ে দাঁড়িয়ে আছে এবং ফিসফিস করে কিছু একটা তাকে বলতে চাইছে, তাকে আহ্বান করছে তার সঙ্গে যাবার জন্য। এবং সেই আহ্বান জানিয়ে অবয়বটি যখনই সজীবের দিকে এগিয়ে আসতে শুরু করলো তখনই প্রচণ্ড ভয়ে সজীব জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারায় এবং সকালে ঘুম ভেঙে সে তাকে আবিষ্কার করে তার বিছানার আশেপাশে তার পরিবারের সবাই তাকে ঘিরে রয়েছে। সজীবের জ্ঞান ফিরলে তার পরিবারের মানুষ তাকে গতরাতে চিৎকার করার কারণ জানতে চায় এবং সে কেন এরকম করেছে, জ্ঞান হারিয়ে ফেলেছিল কেন, এসব জানতে চায়। তখন সজীব তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু তার পরিবারের মানুষদের সঙ্গে শেয়ার করে। সবকিছু শুনে সজীবের বাবা অর্থাৎ আঙ্কেল সজীবকে রাতে ছাদে গিয়ে কথা বলার জন্য অনেক বকাবকি করেন। সজীবের বর্ণনা মতে অবয়বটি ছিল একটি মেয়েটি ছিল দেখতে ভীষণ সুন্দরী। তার উচ্চতা ছিল কমপক্ষে 9 থেকে 10 ফুট এবং চোখগুলো ছিল ঝলমলে। সে আরও বলে সে জীবনে কখনো এত সুন্দর মেয়ে দেখেনি। এরপর প্রতিদিন রাতেই কিছু না কিছু ঘটছিল তার জীবনে। সজীবের অবস্থা যখন চরম অবনতির পর্যায়ে তখন আঙ্কেল স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করে ইমাম সাহেব সজীবকে একটি তাবিজ আর কিছু বিভিন্ন রঙের সুতা পরিয়ে দেয় এবং সেগুলো সবসময় পরে থাকতে বলেন। হুজুরের তাবিজ আর সুতা পরার পর থেকে সজীবের অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে। সেদিন রাতে অবয়বটি আবারও সজীবের রুমে আসে এবং সেদিন সজীবের রুমে তার বাবা অর্থাৎ আঙ্কেলও ঘুমিয়েছিলেন। যেহেতু সজীব রাতের বেলা একা থাকলে হঠাৎ চিৎকার করে উঠত। অবয়বটি এসে দূর থেকে সজীবকে উদ্দেশ্য করে বলে যে সে যা করছে তাতে কোনো কিছুই লাভ হবে না এবং সে তাকে আবারও আহ্বান জানায় তার সঙ্গে চলে আসতে বলে এবং এক সময়ে সে ঘরেতে বলি। আমাদের ব্যাপারটি খুব অস্বাভাবিক মনে হলেও সজীব বলেছে অন্য কথা। সজীব বলেছিল সে কিছুর সাথে ধাক্কা খায়নি এবং তার মনে হয়েছে কেউ তাকে ল্যাং মেরেছে, অর্থাৎ তার পায়ের সামনে কেউ পা বা বাঁশ টাইপের কিছু একটা দিয়ে তাকে আটকিয়েছে এবং সেটার সাথে ধাক্কা খেয়ে সে পড়ে গেছে। সজীবের মুখ থেকে এটা শোনার পর আমাদের ভেতরে একটু ভয় কাজ শুরু করে। ব্যাপারটিকে সিরিয়াসলি নিয়ে আমরা হাঁটার গতি বাড়িয়ে দেই। একটু দূর আসতেই একটি কালভার্ট পড়ে। আমরা যখন কালভার্টের কাছাকাছি চলে এসেছি তখন হঠাৎ করে তিনজনই দেখলাম কালভার্টের ঠিক মাঝখানে একটি সাপটি দেখতে ছিল ভীষণ রকমের ভয়ঙ্কর এবং অদ্ভুত টাইপের মোটা। সচরাচর গ্রামে গঞ্জে এত মোটা প্রজাতির সাপ দেখা যায় না। সাপের গায়ের রং ছিল ধবধবে সাদা এবং চোখগুলো ছিল কিছুটা তারাবাতির মতো। আমরা দূর থেকেও ঠিকঠাক সাপের চোখগুলো দেখতে পাচ্ছিলাম যেহেতু চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল। সাপটি আমাদের এক দৃষ্টি তাকিয়ে দেখছিল যেন অনেক দিন পর দেখা। তাছাড়া সে আমাদের অনেক কিছু বলতে চায়। আমরা তখনও কালভার্টে উঠিনি। পরক্ষণে দেখলাম আমাদের ঠিক পেছনে দেখতে ঠিক একই রকম আরেকটি সাপ। এই দৃশ্য দেখে ভয়ে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সাপ দুটো আমাদের কোনো রকমের ক্ষতি করতে চাইছে না। মানে মনে হলো তারা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছিল, অর্থাৎ প্রথমে যেখানে দেখেছিলাম 5-7 মিনিট কেটে যাবার পরেও সাপ দুটি ঠিক সেই জায়গাতেই ছিল। এখানে বলে রাখা ভালো, আমাদের বন্ধু ফারহান কোরআনের হাফেজ। তৎক্ষণাৎ সে আমাদের প্রশ্রয় দিয়ে বলল ভয় না পেতে এবং সে পা দিয়ে একটি গোলাকার বৃত্ত এঁকে আমাদের বলে এই বৃত্তের ভেতর অবস্থান করতে এবং সে কিছু দোয়া কালাম পড়ে আমাদের শরীর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সাপ দুটি চোখের পলকে কোথায় যেন ভ্যানিশ হয়ে যায় এবং আমরা সেই রাতের মতো বাসায় ফিরে আসি কোনো রকমের অসুবিধা ছাড়াই।
উল্লেখ্য, আমরা ঘটনাটি পরিবারের কারোর সাথে শেয়ার করিনি, কারণ এমন কিছু ঘটেছে শুনলে রাতের বেলা বাসা থেকে আর বের হতে দেবে না। যাই হোক, তারপর 3-4 দিন স্বাভাবিকভাবেই কেটে গেল। ফারহান তার মাদ্রাসায় চলে যায়, আমি আমার মতো ব্যস্ত হয়ে পড়ি। এই ঘটনার একদিন পরে খুব সকালে সজীব আমাকে কল দিয়ে তার সঙ্গে জরুরি দেখা করতে বলে। আমি কারণ জানতে চাইলে সে বলে বাসায় আয়, তারপর সব বলবো। আমি সকালে নাস্তা শেষ করে সজীবের সঙ্গে দেখা করতে বাসায় যাই। তখন সজীব বলল, গতরাতে আমি বাসার ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। হঠাৎ করে আমার চোখ গেল ছাদের কর্নারে থাকা পানির ট্যাঙ্কের দিকে। আবছা আলোয় একটা অবয়বের মতো কিছু দেখার ভুল ভেবে আমি সেদিকে খেয়াল করলাম না। হঠাৎ করে মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং আমার ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলছে।